এই নিবারণ বড়ুয়ার মনে গভীর শ্রদ্ধাবোধ জাগ্রত হয় এবং নিবারণ বড়ুয়া এই অজ্ঞ মহাপণ্ডিত প্রজ্ঞালোক মস্তবীরের কাছে তিনি প্রব্রজ ধর্ম দীক্ষা গ্রহণ করে। এখানে উল্লেখ্য, এখানে একটি হিন্দু পাড়া আছে অতি কাছে। শুনেছি তিনি সেখানে থেকে লেখাপড়া করতেন এবং প্রতিটি ক্লাসে তিনি সবসময় মেধার পরিচয় দিয়ে 1 নম্বরেই থাকতেন। এই নিবারণ 1913 সালে নিবারণ বড়ুয়া এই সিলুনিয়া গ্রামেই তিনি প্রজ্ঞালোক মস্তবীরের কাছে যখন প্রব্রজ ধর্মে দীক্ষা গ্রহণ করেন তখন তার নাম দেওয়া হয় জিনবংশ শ্রমণ। আজকে এসেই আমি বিষয়টা জিজ্ঞাসা করছিলাম আমার অত্যন্ত প্রিয় ভাজন অমিতানন্দকে যে ভান্তের নামে এই বিহারটা হয়েছে নাকি ভান্তের আগে বিহারটা হয়েছে। তো সে আমাকে বলছে ভান্তের জন্মের সময়ই অনেকটাই বিহারটা হয়েছে। তখন আমি উপলব্ধি করতে পারলাম সেই মহাপণ্ডিত পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মস্তবীর মহোদয় আমার মনে হয় এই জিনারাম বিহারকে উপলক্ষ করে এই নিবারণ বড়ুয়ার নামটি তিনি জিনবংশই দিয়েছিলেন। একেবারে আমি মনে করি অসাধারণ একটি মিল খুঁজে পাওয়া যায়। এই জিনবংশ শ্রমণ শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মস্তবীরের সাথে তিনি প্রব্রজা গ্রহণের পর মায়ানী সুদর্শন বিহারে চলে যায় এবং সেখানে ধর্ম বিনয় অধ্যয়ন করে পরবর্তী সময়ে 1922 সালে সেই দ্বিতীয় সঙ্গরাজ আচার্য ধর্মদারী চন্দ্রমোহন মস্তবীরের জন্মতীর্থ সে উনৈনপুলা লঙ্কারাম বিহারে তিনি প্রজ্ঞালঙ্কার মস্তবীরের উপাধ্যায়িত্বে এবং অজ্ঞমহাপণ্ডিত প্রজ্ঞালোক মস্তবীরের আচার্যে তিনি উপসম্পদা গ্রহণ করেন। এই উপসম্পদা গ্রহণ করার পর তিনি গুরুর সাথে সেই কানাইমাদারি বিদেশ্বরাম বিহার থেকে শুরু করে আরেকটি কয়েকটি বিহারে তিনি অবস্থান করেছিলেন। পরবর্তী সময়ে 1928 সালে এদেশে স্বধর্ম বিকাশের এক অসাধারণ যুগপথ শুরু হয়। সেটা হচ্ছে রেঙ্গুন বৌদ্ধ বিহারে তৎকালীন সেখানে রেঙ্গুন বৌদ্ধ মিশন প্রেস প্রতিষ্ঠা করেন পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মস্তবীর মহোদয়। সেই প্রজ্ঞালোক মস্তবীর মহোদয় 1928 সালে রেঙ্গুন ধর্মদূত বিহারে সমগ্র ত্রিপিটক বাংলায় প্রকাশ এবং পালি বাংলা অক্ষরে সেগুলো বিন্যাস করার জন্য আজকে আমরা যে পালি উচ্চারণ করছি বাংলা ভাষায় যে বলছি এগুলো কিন্তু তখন ছিল না, অর্থাৎ বাংলা অক্ষরে কোনো পালি ছিল না। শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মস্তবীর মহোদয় প্রমুখ এই সঙ্গ পুরুষগণ সেটি অনুবাদ এবং বঙ্গান্তর করার জন্য সেখানে বুদ্ধ মিশন প্রেস প্রতিষ্ঠা করেন এবং সেই মিশন প্রেসে পরম শ্রদ্ধেয় আর্যবংশ মস্তবীর যিনি ষষ্ঠ সংজ্ঞায়নে ত্রিপিটক বিশোধক ছিলেন, দীর্ঘ 6 বছর তিনি ত্রিপিটকের অক্ষরগুলো বর্ণগুলো শব্দগুলো সেগুলো পরিশোধন করেছেন এখানে কোনো ভুল আছে কিনা। সেই ষষ্ঠ সংজ্ঞায়নে সেই আর্যবংশ মস্তবীর অষ্টম সংরাজ পরম শ্রদ্ধেয় শিলালঙ্কার মস্তবীর প্রমুখ তৎকালীন সময়ে বুদ্ধ সে মহাপণ্ডিত তারা সবাই ছিলেন কিন্তু জিনবংশ ভান্তের গুরু ভ্রাতা, অর্থাৎ তারা একই গুরুর শিষ্য ছিলেন। চিন্তা করে দেখেন, সেগুলো ভাবলে লোমাস্য হয়। তারা তাদের সতীত্বগুলো কেমন ছিলেন, অর্থাৎ ভাইগুলো কেমন ছিলেন, তারাও এক একজন মহা দিকপাল ছিলেন। সেখানে অবস্থান করে এই পরম শ্রদ্ধেয় জিনবংশ মস্তবীর মহোদয় বিখ্যাত সেই সঙ্গশক্তি পত্রিকা থেকে শুরু করে তিনি বহু জায়গায় প্রধান সম্পাদকের দায়িত্ব প্রতিপালন করেন এবং তিনি বহু গ্রন্থ তিনি অনুবাদ করেন, রচনা করেন। কথিত আছে শতাধিক
গ্রন্থ তিনি সমাজ সধর্মের জন্য রচনা করেছেন এবং দীর্ঘ বছর পর পরিভবনে বিভিন্ন জায়গায় তিনি কোটরপাড় থেকে শুরু করে অনেক জায়গায় তিনি অবস্থান করেছেন, কানেমাদারি থেকে শুরু করে পরিশেষে 1952 সালে তিনি মহামণি মহানন্দ সঙ্গরাজ বিহারের অধ্যক্ষ পদে তিনি বরিত ছিলেন। তার জীবনাদর্শন একটি অসাধারণ বিষয়, কারণ আমার সৌভাগ্য হয়েছে পরম শ্রদ্ধেয় জিনবংশবান্তের তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে মহানন্দ সঙ্গরাজ বিহারে যে স্মৃতিচারণ সভাগুলো হয় সেখানে ভান্তেকে নিয়ে আলোচনা করতে গেলে তো স্বাভাবিক তাকে নিয়ে অধ্যয়ন করতে হয়। তা আমি অধ্যয়ন করতে গিয়ে তার অনেকগুলো গুণপনা আমার জীবনে আমি উপলব্ধি করার সুযোগ লাভ করেছি। তবে প্রথমে এটাই বলবো, তার মহাগুণের লক্ষাংশের এক অংশ আমার পক্ষে বর্ণনা করা সম্ভব নয়, কারণ জিনবংশবান্তে যদি গুণপনা বর্ণনা করতে হয় আরেকজন জিনবংশবান্তের প্রয়োজন হবে। আমার মতো অধম লোকজিদের পক্ষে বলা সম্ভব নয়। তবুও আমাদের যে নতুন প্রজন্ম তাদেরকে অবহিত করতে এই পুণ্যপুরুষদের কথাগুলো আমাদের স্মৃতিচারণ করা দরকার। শ্রদ্ধেয় ভান্তের একটা অসাধারণ বিষয় যেটা আমার হৃদয়ে দাগ কেটেছে, সেটি হচ্ছে তিনি আজীবন তার পিতামাতার একটা ছবি তিনি তার পাশে তার শয়নকক্ষে তিনি রক্ষিত করে তিনি রেখে দিতেন এবং সেই মাতা পিতাকে সদ্ধর্ম রত্নচৈত্য যে গ্রন্থ আছে সে গ্রন্থে এত সুন্দর করে কাব্যিক ছন্দে তিনি উৎসর্গ করেছেন, পড়লে আপনি উপলব্ধি করতে পারবেন যে তিনি পিতামাতাকে কিভাবেই তিনি তুলে ধরেছেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই থেকে আমরা উপলব্ধি করতে পারি, আমি মনে করি মানিক বাবু সহ যারা আমরা একজন ভিক্ষু হয়ে তিনি পিতামাতার প্রতি যে দায়িত্ব কর্তব্যবোধ পিতামাতাকে তিনি সাথে সাথে রেখেছেন। আমরা যারা গৃহী, আপনারা যারা গৃহী, আমরা যারা ভিক্ষু, আমাদের মধ্যে সে মহাপুরুষের এই আদর্শটাকে আমরা উপলব্ধি করে চলতে যদি পারি, যাতে কোনো ক্রমে আমাদের পিতামাতা মনে কষ্ট না পায়, তারা যেন অবহেলিত না হয়, তাদেরকে যেন আমরা তুচ্ছ তাচ্ছল্য না করি, তাদেরকে যেন আমরা অবজ্ঞা না করি, শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের প্রতি যেন আমরা অবজ্ঞা না করি, এগুলো যদি আমরা শিক্ষা অর্জন করতে পারি, আমি মনে করি জিনবংশবান্তের আদর্শ আমাদের মধ্যে প্রতিফলিত হবে। অসাধারণ বিষয়, তখন আজকে আমরা যেভাবে কাগজপত্র পাই তখন সেরকম কাগজপত্র খুব দুর্লভ ছিল। তখনকার সময়ে সিগারেটের খোলগুলো ভিতরের অংশ আপনারা জানেন, সেটা ছিঁড়ে এই খোলের মধ্যে কখনো ধূপকাঠির খোলে তিনি সেখানেই কবিতা রচনা করতেন, এমনকি সেগুলো জমিয়ে রেখে রেখে সেখানেই বই রচনা করেছেন। এরকম অনেক কথা সে পাহাড়তলির জনস্রোত রয়েছে পাহাড়তলি গ্রামে। এরকমভাবে ধীমান পণ্ডিত, তার বিনয়। গত 26 তারিখ আমাদের মহানন্দ সঙ্গরাজ বিহারের মহামান্য প্রিয় মস্তকের মহোদয়কে আমরা সঙ্গরাজ পদে বরিত করার জন্য গিয়েছিলাম। বরিত বলতে মনোনয়ন হয়েছে নিয়মতান্ত্রিকভাবে। শ্রদ্ধেয় ভান থেকে আমাদের মহামান্য সঙ্গরাজ পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহাতর মহোদয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্ব রাত্রে তিনি যে সঙ্গরাজ পদে অভিষিক্ত হবেন সেটা সম্পর্কে অবহিত পত্র এবং কারক সবাই সিদ্ধান্তে যে ওনাকে সঙ্গরাজ পদে মনোনীত করাচ্ছে সেটা অবহিত করার জন্য আমরা গিয়েছিলাম। তো শ্রদ্ধেয় ভান্তে সেখানে কথা প্রসঙ্গে বলতে গিয়ে ভান্তে বললেন যে আমি যখন 1990 সালে এই বিহারের অধ্যক্ষ পদ গ্রহণ করি সঙ্গরাজ ভিক্ষু মহামণ্ডলের নির্দেশক্রমে, দীর্ঘ 17 বছর, যদি আমার স্মৃতি বিভ্রান্ত না হয়, দীর্ঘ 17 বছর এই মহানন্দ সঙ্গরাজ বিহার একটি নিকায়গত বিষয় নিয়ে মামলা হয়। সেই মামলায় শ্রদ্ধেয় জিনবংশবান থেকে আসামি করা হয়
ভান্তের ব্যক্তিগত নয়, এটা মূলত মহানন্দ সংরাজ বিহার নিয়ে। কিন্তু 17 বছর তিনি কখনো কোর্টে যায়নি। কালো অধ্যায় একটি গ্রন্থ আছে, আমাদের জাদুকর মোর্শদ্দি বাবু, সুদত্ত মোর্শদ্দি বাবু এটা লিখেছিলেন। কেন এই মামলাটা হয়েছিল, এখানে একটা তার নির্লিপ্ততার বিষয় আমি এখানে বলতে পারি। সেটি হচ্ছে, যখন বর্তমান যে মহামণি মন্দির আছে, এই মহামণি মন্দির এবং মহানন্দ সংঘরাজ বিহার ছিল এক স্থান দূরে থাকলেও মহানন্দ সংঘরাজ বিহারের যিনি অধ্যক্ষ, তিনি মহামণি মন্দিরে গিয়ে ধর্ম পূজা কর্মাদি সম্পাদন করতেন এবং তিনি হতেন রাজগুরু। তো পরম শ্রদ্ধেয় জিনবংশপান্ত যখন অধ্যক্ষ পদে বরিত হয়, তাহাকে রাজগুরু হওয়ার জন্য সেই খাগড়াছড়ি যিনি রাজা, তার কাছে মানিকছড়ি রাজা, তার কাছে গিয়ে তাকে রাজগুরুত্ব নিয়ে আসার জন্য জানানো হয়। কিন্তু সদ্য জিনবংশপান্তে বলেছেন, আমি যদি গুরু হই, তিনি আমার কাছে এসেই আমাকে রাজগুরু হিসেবে বরণ করে নেবেন, আমি তার কাছে গিয়ে রাজগুরুত্ব নিয়ে আসবো না। কি নির্লিপ্ত এই জীবন আদর্শন চিন্তা করে দেখেছেন? আমি রাজার কাছে গিয়ে রাজগুরু হব না, রাজা আমাকে এসে রাজগুরু মেনেই তিনি রাজগুরু হিসেবে পূজা করবেন। শ্রদ্ধেয় জিনবংশ মানতে যায়নি। পরেগুলো বিতর্ক কথা, আমি যাব না সেখানে। না যাওয়ার কারণে পরবর্তীতে আরেকজন ভান্তে তিনি গিয়ে রাজগুরু নিয়ে এসেছেন। তিনি মহামণি যেটা মন্দির আছে সেটা অবস্থান করলেন এবং এটাও দখল করার জন্য পায়তারা শুরু হয়। সেখানে মামলা হয়। এই 17টি বছর জিনবংশপান্তে কোর্টে যায়নি। তখন সেখানে ভান্তের প্রতিনিধি হিসেবে একজনকে পাঠাতো। যেহেতু মামলায় বিবাদী সবসময় সময় নিয়ে এটা নিয়ে যায় না, এটা আর পরিচালিত হয় নাই। ভান্তি প্রয়াণের পর আমাদের পরম শ্রদ্ধেয় বর্তমান যিনি মনোনীত সংঘরাজ, পরম শ্রদ্ধেয় শাসনস্তম্ভ বিচিত্র ধর্মকতিক ধর্মপ্রিয় মস্তবীর মহোদয়, তিনি অধ্যক্ষ হওয়ার পরে তিনি কোর্টে গিয়ে মামলা পরিচালনা করেন। তখন মামলার গতি বেড়ে যায়। তাও দীর্ঘ 15 বছর পর এই মহানন্দ সংঘরাজ বিহার তার সগৌরবত্ব লাভ করে আজকে মহানন্দ বিহার বাংলাদেশের একটি অনন্য, আমি বলবো যদি 5টা বিহার হয় সেখানের মধ্যে একটা বিহারে পরিণত হয়েছে। এবং জিনবংশপান্তে নাকি সেটা বলতেন, এই বিহার একদিন অনেক বড় হবে, অনেক কিছু হবে। আমি মনে করি ভান্তের সেই সুদূর ভবিষ্যৎবাণী, ভান্তের সেই আশীর্বাদ আজকে মহানন্দ সংঘরাজ বিহার ফুলে ফলেই সুন্দরে নান্দর্যে গৌরবতায় একটি দীপ্তমান সেই সাংঘিক প্রতিষ্ঠান। তা আমি সেই জন্য বলছি, শ্রদ্ধেয় ভান্তের আদর্শের কথা যদি ভাবি, তার ত্যাগ দীপ্ততা, তার বিনয়, আমি যে কথাগুলো বলেছি এখানে কিন্তু বুদ্ধ দর্শনের অনেকগুলো বিষয় কিন্তু এখানে নিহিত রয়েছে। সেই শ্রদ্ধেয় জিনবংশ মস্তবীর অসাধারণ একজন ব্যক্তিত্ব ছিলেন। তার সদ্ধর্ম রত্নচত্য এবং শ্রদ্ধেয় ভান্তের জাতক 50 থেকে শুরু করে অনেকগুলো গ্রন্থ তিনি রচনা করেছেন। সমাজ সদ্ধর্মের কল্যাণে তিনি নিবেদিত জীবন ছিল। আজীবন তার সান্নিধ্য যারা গিয়েছেন তারাও অনেক কিছু হয়েছেন। আমাকে একদিন শ্রদ্ধেয় ধর্মপ্রিয় ভান্তে বলতেছেন, হয়তোবা লোকজিৎ, তুমি কি মনে করো না আই হলা গাছতলে মাদার গাছতলে আসিলাম, আয় আবার বট গাছর নিচে আসিলাম দে, তুই আরে জানতে মনে নকরছু, আয় বট গাছর তলে বট গাছর ছায়া নিচে আসিলাম দে, আয় কিন্তু এরকম মানুষ। অর্থাৎ তিনি সেই পরম শ্রদ্ধেয় ষষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মস্তবীর সান্নিধ্যে ছিলেন। তিনি সেই পরম শ্রদ্ধেয় ভারতীয় সংঘনায়ক, অখিল ভারতীয় সংঘনায়ক আনন্দমিত্র মস্তবীর মহোদয়ের সান্নিধ্যে ছিলেন।
তিনি পরম শ্রদ্ধেয় উপসংগরাজ জিনবংশ মস্তকের সান্নিধ্যে ছিলেন। তো এই কথাগুলো ভান্তে গৌরব করে বলতেন, এবং আমি মনে করি আজকে তাদের আশীর্বাদ শ্রদ্ধেয় ভান্তের শিরে বর্ষিত হয়েছে, তিনি আজকে সঙ্গরাজ পদে বরিত হয়েছেন। আমি যে কথাটা বলছি, এই পরম শ্রদ্ধেয় জিনবংশ ভান্তের এরকম বহু উদাহরণ আছে। আজকে যে আমরা সমগ্র ত্রিপিটক লাভ করেছি, এই ত্রিপিটক 1928 সালে পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মহোৎসবের মধ্যে যে যাত্রাটা শুরু করেছিলেন, সে যাত্রার যারা সাথী ছিলেন ভান্তের শিষ্যমণ্ডলীর মধ্যে জিনবংশ ভান্তে অন্যতম। আজকে আমরা শ্রদ্ধেয় ভান্তের সে প্রকাশিত গ্রন্থ, তাদের কর্মপন্থা আজকে পূর্ণতা এসেছে। আজকে সমগ্র ত্রিপিটক বাংলায় প্রকাশিত হয়েছে। আমরা বাংলাদেশে এখন সেই 3টা প্রতিষ্ঠান থেকে একেবারে সম্মিলিতভাবে প্রকাশ হয়েছে। একটা হচ্ছে সে রাজবন বিহার থেকে, আরেকটি হচ্ছে বুদ্ধিদর্পণ প্রকাশনী, এবং আরেকটা হচ্ছে ত্রিপিটক রিসার্চ সোসাইটি। এই 3টি প্রতিষ্ঠান থেকে আমি মনে করি আজকে সমগ্র ত্রিপিটক প্রকাশিত হয়েছে। আমরা এগুলো পরম শ্রদ্ধেয় জিনবংশ ভান্তের, প্রজ্ঞালোক ভান্তে পুণ্যপুরুষদের অবদান। শ্রদ্ধেয় ভান্তে প্রায় দীর্ঘ 38 বছর তিনি মহানন্দ সঙ্গরাজ বিহারে অবস্থান করেছেন, এবং শ্রদ্ধেয় ভান্তের 2টি জয়ন্তী হয়েছিল। একটা জয়ন্তী হয়েছে মহানন্দ পাহাড়তলি গ্রামে, এখনো জয়ন্তী ঘোড়া বলা হয় মনে হয় এটাকে, না? ওখানে জয়ন্তী হয়েছিল। আরেকটা জয়ন্তী এখানে কোথাও হচ্ছে, আমার স্মৃতিতে ঠিক মনে পড়ছে না। এবং শ্রদ্ধেয় ভান্তে 1990 সালে 18ই সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। শ্রদ্ধেয় ভান্তের এই দীর্ঘ সম্ভবত 90 বছর 8 দিন হতে পারে। শ্রদ্ধেয় ভান্তে এই দীর্ঘ সময় শাসন সদ্ধর্মের প্রভূত উন্নত সাধন করেছেন। আমি অত্যন্ত গভীর শ্রদ্ধায় আজকে তাকে স্মরণ করছি, এবং আমি অত্যন্ত আনন্দিত মানিক বড়ুয়ার প্রতি, তার পরিবারের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা। তিনি যখন আমাকে ফাং করতে আমার বিহারে গেলেন, আমাকে বললেন, পরিচয় দিলেন যে ভান্তে আমি জিনবংশ ভান্তের পরম ভাতসপুত্র হই মনে হয়, এটা বললেন, এবং সেখানেই সঙ্গদানটা হবে। আমি এক বাক্যেই নিয়ে নিয়েছি, এবং আমার সঙ্গদানের চেয়েও আমার ইচ্ছা ছিল সেই পুণ্যপুরুষ এখানে জন্মগ্রহণ করেছে, যে মাটি স্পর্শ করেছে, আমি সে মাটিকে বন্দনা করে আসব। সেই মাটির আলো বাতাস আমি গ্রহণ করব। আমি নিজেকে পবিত্র করার প্রত্যয় হয়তো আমি লাভ করতে পারবো। এই কামনা করে আজকের দিন অনেকগুলো শুক্রবার ফাং আসে, আমি বারবার উপেক্ষা করেছি, বলেছি না, আমি সুস্থ থাকলেই আমি এই সেলোনিয়াতে যাব, এবং সেখানে সেই পুণ্যপুরুষের সেই জন্মতীর্থকে বন্দনা করে আসব, দেখে আসব। তা আজকে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, প্রীত। তো মানিকবাবু আজকে যে এই সুন্দর আয়োজন করেছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। এখানে আজকে বিবাহোত্তর বৌভাতটা আমরা জানি এটা একটি সামাজিক অনুষ্ঠান, অর্থাৎ সমাজবদ্ধ জীবনে মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেখানে কিছু কর্ম থাকে, তার মধ্যে বৌভাতটা হচ্ছে সেটাই। তা আমি তাদের দুজনকে বলবো, আমাকে ইতিমধ্যে আমি যেটা জানলাম যে পরিবারের যিনি পুত্রবধূ হয়ে এসেছেন, তাহার বাড়ি হচ্ছে সেই মহামণি গ্রামে, এবং যেটা জানলাম এশিয়ার প্রথম ডিলিট যে ডক্টর বেণীমাধব বড়ুয়াদের তারা পরম আত্মীয়, অর্থাৎ রক্তের সম্পর্কে। তো তাদের এই যে 2 ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যগুলোকে যদি তারা ধরে রাখে, পোষণ করে, পালন করে, আচরণ করে, আমি মনে করি তাদের জীবনটা সুন্দর হবে। কেননা ঐতিহ্য নিয়ে জন্মগ্রহণ করাটাও পুণ্য লাগে। আমরা অনেকে এটা উপলব্ধি করতে পারি না। ভালো মা বাবা ঘরে জন্ম নেওয়াটা অনেক পুণ্যে। অনেক সময় দেখা যায় সন্তান খুব ভালো, কিন্তু মা বাবা ভালো নয়। এই মা বাবার কারণেও সন্তান গুণী হলেও অনেক সময় মা বাবার কারণে নিজেকে ছোট হতে হয়। আমি একটা হাসির কথা বলি। বোয়ালখালীতে
একজন চেয়ারম্যান হয়েছেন, এটা অনেক দিন আগের কথা। তো চেয়ারম্যানের বাবা ছিলেন আসলে চোর। তো তার বাবাকে কাল্লা ছোড়া রাখতো। এখন সে চেয়ারম্যান হওয়ার পরে সবাই কাল্লা চোরার পোলা চেয়ারম্যান এটা বলে। তো তিনি একটি বড় করে নিমন্ত্রণ দিলেন। কিন্তু তখনকার সময়ের চেয়ারম্যান আর এখনকার সময়ের চেয়ারম্যান কিন্তু বেশ কম আছে। তখন বেশিরভাগ ক্ষেত্রে সমাজে পরিচিত ভালো মানুষগুলো কিন্তু চেয়ারম্যান হতেন। তো তার পিতা চোর হলেও এক সময়, কিন্তু সে কিন্তু চোর নয়, মোটামুটি ভালো মানুষ। তো সে একটা বিশাল বড় নিমন্ত্রণ দিল। তো নিমন্ত্রণ দিয়ে তিনি সবাইকে অনুরোধ করে বললেন যে আমি তো চোর নয়, আমাকে আপনার কাল্লা চোরার ফলাটা ডাকবেন না। এরকম বিশাল নিমন্ত্রণ দিল। এই কথাটা বলার জন্য মূলত নিমন্ত্রণটা দিয়েছে। এখন নিমন্ত্রণ শেষ করে আসার পথে একজনে জিজ্ঞাসা করতে যে কোথায় থেকে আসতেছ, বলে যে কাল্লা চোরার ফলা চেয়ারম্যান নিমন্ত্রণ দিয়েছে, খেয়ে আসছি। দেখেন, এটা আজন্ম তাকে বহন করে চলতে হলো। তো সেজন্য ভালো মা বাবাটা লাভ করা এটা এত সহজ নয়, এটার জন্য পুণ্য লাগে। এটা আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের পরম শ্রদ্ধেয় জিনবংশমান একটা গাথা বলতেন। এটা আমাকে শ্রদ্ধেয় ধর্মপ্রিয় বান্তে বলেছেন। তো সেই গাথাটাকে হচ্ছে কি, বুদ্ধের কথা, সুবান্নাতা সুসারাটা সুসান্টানা সুরূপাতা আদিপাচ্ছু পারিভার সাব্বা মেয়ে তেনা লব্বাতি। এটা জিনুবংশবান্তে এই গাথাটা বেশি বলতেন। ভান্তে একদিন আমাকে বলছে, ওদের ভান্তে যে কোনো দেশনা করলে এই গাথা, আমাদের মধ্যে অনেকে আমরা আছি, এক একটা গাথা আমাদের এক একজনের কাছে একটু পছন্দের হয়। আমরা কি করি, সে গাথাটা হয়তো একটু বেশি বলি। এরকম অনেকগুলো গাথা আছে। যেমন আমাদের মহামান্য সঙ্গরাজ ভান্তে, তিনি সবসময় সেই আর্যষ্টাঙ্গে মার্গ শীল সমাধি প্রজ্ঞা দেশনা করলে ভান্তেটা ব্যাখ্যা দিতেন। ভান্তের এটা ছিল। এবং রাধস্তবীরের সে গল্পটা বলতে, এক চামচ সয়ং দানে যে পিণ্ড তাকে প্রভু যে দিয়েছে। ভান্তে এক একজন এইভাবে একটু ভালো লাগা কথাগুলো। তো ভান্তেও ঠিক এই গাথাটা বেশি বলতেন যে সুবর্ণাতা সুসারাতা সুসান্টানা সুরূপাতা আদিপাচ্ছ পারিভারু সাব্বামে তেনা লাব্বাতি। তো এটা বুদ্ধের কথা বলছেন, যিনি সুন্দর দেহ, সুন্দর বর্ণ, সুন্দর কণ্ঠ এবং পারিবারিক আধিপত্য, পারিবারিক শক্তি না, অর্থাৎ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন গুণী পরিবারে জন্মগ্রহণ করতে, এইসব কিছু লাভ করতে হলে তাকে শীল সমাধি প্রজ্ঞার আচরণ করতে পুণ্য লাগে। এই পুণ্য পারামিতে মানুষ এটা লাভ করতে পারে। তাহলে আজকে যারা বর কনে, তারা দুজনেই পুণ্য আছে। তারা একদিকে পুণ্যপুরুষ জিনবংশবান্তের বংশধর, আর যিনি দায়কের মধ্যে, যিনি দেশের স্বধর্ম প্রচার, ডক্টর বেণীমাধব বড়ুয়ার অবদান কি জানেন? আমি দুইটা অবদানের কথা বলি। একটা হচ্ছে আজকে যে আপনারা বিবাহ মন্ত্র দেন দায়করা, এটা কিন্তু ডক্টর বেণীমাধব বড়ুয়ার সৃষ্টি। আরেকটা সৃষ্টির কথা বলি, আমাদের মধ্যে তালুকদার, চৌধুরী, মসজিদ অনেকগুলো আছে না, মহাজন। এই ডক্টর বেণীমাধব বড়ুয়া তিনি চিন্তা করলেন এই জাতিকে একটা একত্রভূত করে ফেলতে হবে। যার কারণে তিনি কিন্তু তালুকদার ছিলেন। তালুকদার ত্যাগ করে ডক্টর বেণীমাধব বড়ুয়া লিখেছিলেন। আমরাও বংশগতভাবে তালুকদার, আমাদের মধ্যে কিন্তু বড়ুয়াটা এসেছে। এরকম অনেকে কিন্তু এগুলো বিভাজন করে বড়ুয়াটা সংযুক্ত করে এই জাতিকে একত্রভূত করার ক্ষেত্রে তার বিশাল একটি অবদান ছিল। তাহলে তারা দুজন সে দুই জায়গায় গুণী পরিবারের সন্তান। আমরা আহ্বান রাখবো, আধুনিক হবেন না, আদর্শবান হবেন। আমরা অনেক সময় বিয়ে শাদী ছেলে মেয়েগুলো আধুনিক হতে চাই, এরকম পোশাক এমন অমুক সমুক, আমি তার সাথে কথা বলবো কিনা, এ না সে না, এই ধরনের অনেক সময় দেখি। আমি বলবো সেরকম নয়, আদর্শবান হবেন, পঞ্চশীল পালন করবেন, সকাল সন্ধ্যা বন্দনা করবেন, বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করবেন, অনুযায়ীদেরকে স্নেহ করবেন। আমি বড় হবেন না, আমাদেরকে নিয়ে বড় হবেন। আমার স্বামী বলবেন ঠিক আছে, কিন্তু
আমার স্ত্রী বলবেন ঠিক আছে, কিন্তু আমার পরিবার যেন হয়, আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি, এগুলো যেন আমাদের হয়। তাহলে দুইজনে যদি আমাদের করে গ্রহণ করে নিতে পারেন, তাহলে তাদেরকে ত্যাগ করে একাকী থাকার চিন্তা করবেন না। আদর্শ বহুকাল বেঁচে থাকে। মনে রাখবেন, আপনার অনেক টাকা থাকতে পারে, কিন্তু কত টাকা আছে কেউ জিজ্ঞাসা করে না। কিন্তু আপনার শিক্ষা কেমন, কতটুকু লেখাপড়া করেছেন, আপনার আদব কায়দা কেমন, সেগুলো এখনও মানুষ বিবেচনা করে। তো সেজন্য আমি বলবো, আদর্শবান হন, পুণ্য করবেন। পুণ্যই মানুষের সুখের একমাত্র উৎস। এজন্যই বলা হচ্ছে পুয়ংস পুরিস কায়রা কায়রা তেনা পুনঃ পুনাং তামহি সন্দা কাইরাতা সুখ পুয়স সয়। পুণ্যই হচ্ছে আমাদের সুখের একমাত্র উৎস। তাই আমি মনে করি মানিক বাবু তিনি চিন্তা করেছেন যে বউ ভাতা দেবো, ঠিক আছে, সাথে সাথে একটু পুণ্যকর্মও করি। দায়কদেরকেও দান করা পুণ্য, এবং সাথে আমরা মহান ভিক্ষু সংঘকে আহ্বান করে যে পুণ্য পুরুষদেরকে নিয়ে আমি গৌরব করি, সে পরম পুণ্য পুরুষ আমাদের পরম জ্ঞাতি জিনবংশ ভান থেকে স্মরণ করলাম, আমার পিতামাতাকেও স্মরণ করলাম। আমি মনে করি এটি তিনি একটি বুদ্ধিমত্তার প্রজ্ঞতার পরিচয় দিয়ে এই সুন্দর আয়োজনকে সার্থক করে তুলেছেন। মহান সংঘের প্রতি বন্দনা। অত্র অঞ্চলের সকল ভিক্ষু সংঘের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে তারা সবাই আমার মতো, আমার চেয়ে বেশি আরও প্রাজ্ঞ, কিন্তু আমাকে সময় দিয়ে ধর্মদান করার যে সুযোগ দিয়েছেন, আমি তার জন্য অত্র অঞ্চলের সকল ভিক্ষু সংঘের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার ধর্মদানজনিত পুণ্যরাশিও তাদেরকে দান করে আবারও গভীর শ্রদ্ধায় এই পুণ্যপুরুষের জন্মতীর্থে আমার উপস্থিতি হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। যে পুণ্যরাশি অর্জন, সেই পুণ্যরাশি আপনাদের সকলের উদ্দেশ্যে দান করছি। আপনারা সবাই সুন্দর জীবন যাপন করবেন, ধর্মময় জীবন যাপন করবেন, এবং সদ্য এই পুণ্যপুরুষের আদর্শগুলো আপনাদের অন্তর জগতে ধারণ করে প্রতিপালনে নিজেকে ধন্য করবেন। এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।